আজকে আমার আলোচ্য বিষয় শব্দঃ শব্দরূপঞ্চ, শব্দ ও শব্দরূপ। এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের জেনে নিতে হবে যে শব্দ কি, শব্দ বলতে আমরা কি বুঝি। না, শব্দ বলতে আমরা বুঝি যে শব্দ হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা অর্থ প্রকাশ করে। শব্দ হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা অর্থ প্রকাশ করে। যেমন অ যুক্ত ম যুক্ত অ যুক্ত র যুক্ত অ সমান অমর। এই অ ম অ র অ অমর এই বর্ণ সমষ্টি এর অর্থ আছে, সুতরাং এই বর্ণ সমষ্টি শব্দ। অমর এই বর্ণ সমষ্টির অর্থ দেবতা। আবার ওই বর্ণগুলো দিয়ে যখন আমি বর্ণ সমষ্টি পাচ্ছি, যদি আমি অ যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত অ সমান অরম এই বর্ণ সমষ্টি, এর কোনো অর্থ নেই, সুতরাং তা শব্দ নয়। সুতরাং বোঝা গেল যে শব্দ হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা অর্থ প্রকাশ করে। এখন প্রশ্ন হবে যে সংজ্ঞায় বলা হয়েছে যে শব্দ হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, সুতরাং একটি বর্ণও কি শব্দ হয়? হ্যাঁ হয়, যদি তা অর্থ প্রকাশ করে। যেমন চ সমান এবং, ন অর্থ না, সুতরাং চ এবং ন শব্দ। এই শব্দকে, এই অর্থবিশিষ্ট যে শব্দ, ব্যাকরণ শাস্ত্রে এই অর্থবিশিষ্ট শব্দকে বলা হয়েছে প্রাতিপদিক। সূত্রে বলা হয়েছে অর্থবোধ ধাতুর প্রত্যয় প্রাতিপদিকম। অর্থবোধ যুক্ত অধাতু যুক্ত অপ্রত্যয় সমান প্রাতিপদিক। অর্থাৎ অর্থবোধ অর্থ আছে, অধাতু অর্থাৎ ন ধাতু অধাতু অর্থাৎ ধাতু নয়, আর অপ্রত্যয় প্রত্যয় নয়, অর্থাৎ প্রত্যয় নয়, ধাতু নয় এবং অর্থ আছে এমন যা, তাই প্রাতিপদিক। সুতরাং শব্দও তাই, শব্দ ধাতু নয়, শব্দ প্রত্যয় নয় এবং শব্দের অর্থ আছে, সুতরাং শব্দ সমান সমান প্রাতিপদিক। আর একটি সূত্র দেখতে পাচ্ছি কৃৎ তদ্ধিত সমাসাশ্চ, অর্থাৎ এই কৃৎ প্রত্যয়ান্ত তদ্ধিত প্রত্যয়ান্ত যে শব্দ এবং সমাসবদ্ধ যে শব্দ তাও প্রাতিপদিক। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে আমরা আলোচনা করে নেব যে এই যে আমরা বললাম যে শব্দ হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা অর্থ প্রকাশ করে। এখন আমাদের জেনে নিতে হবে যে বর্ণ কি, বর্ণ বলতে আমরা কি বুঝি। না, বর্ণ হলো কি না, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। যেমন আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি তাই হলো ধ্বনি। যেমন আমি বললাম অ, এই অ এর যে লিখিত রূপ অ, এটি হলো বর্ণ, এটি হলো বর্ণ। তো এক সময় ওই গুরু শিষ্য পরম্পরা ক্রমে বিদ্যা চর্চা হতো শ্রবণ মননের মধ্য দিয়ে, এবং পরবর্তীকালে এই যে সমস্ত ধ্বনিগুলো, এই কথাগুলো, এই কথাগুলোকে ধরে রাখার জন্যই এই বর্ণের উৎপত্তি হয়েছিল। তো এই রকম বর্ণ দুভাগে বিভক্ত, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 13টি, ব্যঞ্জন বর্ণ 35টি। স্বরবর্ণের আবার হর্ষস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর ভেদে 3 ভাগে বিভক্ত। ব্যঞ্জন বর্ণেরও স্পর্শবর্ণ, অন্তস্থ বর্ণ, উষ্ম বর্ণ এবং অযোগবহ বর্ণ ভেদ রয়েছে, এবং তার আবার ঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণ ইত্যাদি অনেক ভেদ উপভেদ রয়েছে। আমরা সেই দিকে এখন আলোচনায় যাচ্ছি না।
পরবর্তীকালে যদি কখনো বর্ণ নিয়েই শুধু আলোচনা হয় তখন সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। এখন হ্রস্বস্বর কোনগুলো? না অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, লি। দীর্ঘস্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, ডবল রি, এ, ওই, ও, ও। আর প্লুতস্বর এই আয়ের পরে যে 3 মাত্রা, দীর্ঘ ইর পরে 3 মাত্রা, দীর্ঘ উর পরে 3 মাত্রা, অর্থাৎ আ, ই, উ, রি, এইভাবে এগুলো হচ্ছে সব প্লুতস্বর। আমাদের এই যে বর্ণ, এই আলোচনার ক্ষেত্রে আমাদের একটা জিনিস জেনে রাখা উচিত, ছাত্রছাত্রীদের মধ্যে প্রায়ই লক্ষ্য করে দেখি যে এই যে হ্রস্ব ই, হ্রস্ব উ এর উচ্চারণ কিন্তু স্পষ্ট হয় না। হসি, হসু, এটি সম্পূর্ণ অশুদ্ধ। অতএব ছাত্রছাত্রীরা এই বিষয়ে সঠিক উচ্চারণ করতে হবে। আমরা এর পরের স্লাইডে যাব। পরের স্লাইডে কি না এই যে হ্রস্বস্বর দীর্ঘস্বর বিষয়ে যে আলোচনা, সেই জায়গায় যাব। পরের স্লাইডে আমরা দেখছি যে এই যে মাত্রার কথা বললাম, এই মাত্রা যে সেক্ষেত্রে কি বলা হয়েছে মাত্রা বিষয়ে, একটি শ্লোক আছে, সেখানে বলা হচ্ছে যে একমাত্র ভবেৎ হ্রস্বৌ দ্বিমাত্র দীর্ঘ উচ্যতে ত্রিমাত্রস্তু ভবেৎ প্লুত ব্যঞ্জনঞ্চ অর্ধমাত্রকম। অর্থাৎ হ্রস্বস্বর 1 মাত্রা বিশিষ্ট, দীর্ঘস্বর 2 মাত্রা বিশিষ্ট এবং প্লুতস্বর 3 মাত্রা বিশিষ্ট এবং ব্যঞ্জন বর্ণ অর্ধমাত্রা বিশিষ্ট। এই মাত্রার সময় কতটুকু? না কালেন যাবতা পানিহি পর্যেতি জানু মণ্ডলে সমাত্রা কবিভীর প্রক্তা হ্রস্ব দীর্ঘ প্লুতা মতা। অর্থাৎ হাতের তালুকে জানুর উপর একবার ঘুরিয়ে আনতে যতটুকু সময় লাগে তাই 1 মাত্রা পরিমাণ সময়। হাতের তালুকে জানুর উপর একবার ঘুরিয়ে আনতে যতটুকু সময় লাগে তাই 1 মাত্রা কি না পরিমাণ সময়। এরপরে আমরা স্পর্শ বর্ণ, অন্তস্থ বর্ণ, ঊষ্ম বর্ণ এবং অযোগবাহ বর্ণ যে ব্যঞ্জন বর্ণের যে ভাগগুলোর কথা বলেছি। স্পর্শ বর্ণ কোনগুলো? না ক বর্গ থেকে প বর্গের যে ব্যঞ্জন বর্ণগুলি, ক বর্গ থেকে প বর্গের যে ব্যঞ্জন বর্ণগুলি জিহ্বার নানা স্থান স্পর্শ করে উচ্চারিত হয় বলে এগুলিকে স্পর্শ বর্ণ বলে। অন্তস্থ বর্ণ না অন্তস্থ জ, র, ল, ব এই 4টি বর্ণ স্পর্শ বর্ণ ও ঊষ্ম বর্ণের মধ্যস্থলে অবস্থান করে বলে এগুলিকে অন্তস্থ বর্ণ বলা হয়। আর স, 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 দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, হ এই 4টি বর্ণের উচ্চারণে বায়ুর প্রাধান্য থাকে বলে এগুলিকে ঊষ্ম বর্ণ বলা হয়। আর অযোগবাহ বর্ণ অনুস্বার এবং বিসর্গ এগুলি কি না স্বর এবং ব্যঞ্জন সম্বন্ধে যে সংজ্ঞা নির্দেশ করা হয়েছে তাদের মধ্যে এই দুটির কোনো যোগ না থাকায় এরা অযোগ। ন যোগ ইজ অযোগ। তথাপি প্রয়োগ নির্বাহ করে বলে এরা বাহ। তাই এগুলিকে বলা হয়েছে কি না অযোগ বাহ বর্ণ, অনুস্বার এবং বিসর্গ। এখন প্রশ্ন হলো যে এই যে শব্দ থেকে আমাদের যে অর্থবোধ হয়, একটি শব্দ উচ্চারণ করলে একটি অর্থ আমরা বুঝতে পারি। এখন এই শব্দ থেকে অর্থের বোধ হয় কিভাবে? অর্থাৎ কিভাবে আমরা শব্দ থেকে অর্থ বুঝতে পারি? অর্থাৎ শব্দের যে অর্থ তা গৃহীত হয় কিভাবে? এই বিষয়ে এই অর্থবোধের অনেকগুলি উপায় রয়েছে, যেমন বৃদ্ধ ব্যবহার, প্রসিদ্ধ পদ সমবিব্যহার, আপ্তবাক্য, ব্যাকরণ, উপমান, কোশগ্রন্থ, বাক্যশেষ এবং বিবৃতি। এইরকম অনেকগুলি উপায় রয়েছে শব্দের অর্থ বোধের জন্য। এর মধ্যে আমরা বৃদ্ধ ব্যবহার অর্থাৎ আমাদের পূর্বপুরুষ, বাবা মা, বয়স্ক বয়স্কাদের
ব্যবহার থেকেই আমরা প্রথমত আমাদের শব্দের অর্থবোধ হয়। পরবর্তীকালে এবং সেই ব্যবহার দিয়েই আমাদের বয়স্কদের পূর্বপুরুষদের ব্যবহার দিয়েই কি হয় না আমাদের সমাজ জীবনে যে সমস্ত ব্যাপার তা চলে যায়, অর্থবোধ আমাদের হয়ে যায়। এছাড়াও প্রসিদ্ধপ্রদ সমব্যবহার থেকে আমাদের অর্থবোধ হয়। আপ্তবাক্য, যিনি যথার্থ বক্তা অর্থাৎ ঠিকটি জানেন ঠিকটি বলেন, সেখান থেকে আমাদের শব্দের অর্থবোধ হয়। ব্যাকরণ থেকে আমাদের উপরে প্রকৃতি প্রত্যয়ের মধ্য দিয়ে শব্দ থেকে আমাদের অর্থবোধ হয়। উপমান থেকে অর্থবোধ হয়, যেমন গৌ সদৃশ গবয়। তো গবয় বললে গরু না বুঝি, কিন্তু গো সদৃশ গরুর মতো এইরকমটা বোঝা যায়। এরকম ভাবে শব্দ থেকে অর্থের বোধ হয়। কোষগ্রন্থ থেকে শব্দের অর্থবোধ হয়। বাক্য শেষ থেকে হয়, বিবৃতি থেকে হয়। কিন্তু মূলত বৃদ্ধ ব্যবহার থেকেই আমাদের প্রায় অধিকাংশ শব্দের অর্থ বোধ হয়ে থাকে। তো কিভাবে আমরা বৃদ্ধ ব্যবহার থেকে শব্দের অর্থ বুঝতে পারি সেই আলোচনা এখানে একটু করা হয়েছে। যে দেখা যাচ্ছে এখানে যে একটি শিশু রয়েছে, তার বাবা রয়েছেন এবং তার দাদু রয়েছেন। তো এখানে একটি গরু দেখা যাচ্ছে, গরুর ছবি, একটি ঘোড়ার ছবি, আর দুটো কথা এখানে আছে, গরুটা বাঁধো, ঘোড়াটা বাঁধো। গল্পটা বলি, ভাল লাগবে। আমরা কিভাবে একটি শিশু কিভাবে এক একটি শব্দের অর্থ বুঝতে পারে প্রথম। তো এইরকম আছে, শিশু রয়েছে, বাবা রয়েছেন, দাদু রয়েছেন। তো দাদু তার বাবাকে বলছেন প্রথম দিন যে গরুটা বাঁধো। তখন তার বাবা ওই গলকম্বলওয়ালা, খুরওয়ালা, লেজওয়ালা ওই প্রাণীটিকে নিয়ে এসে একটি খুঁটিতে বাঁধছেন। শিশু দেখলো এবং দুটো শব্দ সে শুনলো। প্রথম শব্দ হলো গরুটা আর দ্বিতীয় হলো বাঁধো। তখনও তার ধারণা নেই যে গরুটা বলতে গরু প্রাণী, এই প্রাণীটা, আর বাঁধো মানে এই কাজটা, এই ধারণা নেই। সে ভাবতেই পারে বাঁধো মানে গরু আর গরু মানে বাঁধা কাজ। ঠিক দ্বিতীয় দিনেও শিশু এরকম বাবা এবং দাদুর মধ্যখানে রয়েছে। এমন সময় তার দাদু তার বাবাকে বলছেন যে ঘোড়াটা বাঁধো। শিশু দুটো শব্দই শুনলো এবং দেখলো এই রকমের একটি প্রাণী, অন্য একটি প্রাণী, সেটি বাবা নিয়ে এসে একটি খুঁটিতে বাঁধলো। প্রথম দিন সে শুনেছিল গরুটা বাঁধো, দ্বিতীয় দিন শুনলো ঘোড়াটা বাঁধো। দুদিনেই কিন্তু বাঁধো এই শব্দ সে শুনেছিল এবং দুদিনেই একই রকম কাজ দেখেছিল, বাঁধা কাজ, খুঁটিতে বাঁধা কাজ সে দেখেছিল। তখন তার মধ্যে অর্থবোধ হলো যে বাঁধো এই শব্দের অর্থ হলো এই বাঁধা কাজ, এবং প্রথম দিনে গরুটা শুনেছিল, একটা গলকম্বলওয়ালা, লেজওয়ালা, খুরওয়ালা এরকম প্রাণী দেখেছিল। সুতরাং গরু অর্থাৎ এই গলকম্বল খুরওয়ালা এই প্রাণীটি গরু শব্দের অর্থ, আর ঘোড়াটা এই ঘোড়া শব্দের অর্থ হলো এই রকমের প্রাণীটি। এইভাবে আমাদের বৃদ্ধ ব্যবহার থেকে শব্দের অর্থবোধ হয়ে থাকে। এখন এই শব্দের অর্থবোধ হলো, আমরা সেই শব্দের অর্থবোধ হওয়ার পরে আমরা এই শব্দ নিয়েই আমাদের অনেকটা, কারণ আমরা যখন পড়াশোনা করি, লেখালেখি করি, শব্দ, অসংখ্য শব্দ আমাদের সামনে, আমরা যখন কথা বলি। তো যাই হোক, সাহিত্যে আমি লেখার জায়গায় আসছি বা পড়াশোনার জায়গায় আসছি, সেখানে আমাদের সংস্কৃত ব্যাকরণে আমরা দেখেছি যে এই শব্দের সঙ্গে একটি বিভক্তি যুক্ত হয়। সেই বিভক্তি হলো সুপ বিভক্তি। সুপ বিভক্তি বলতে আমরা কি বুঝি না, শব্দের যে বিভক্তি, এই প্রথমা একবচনে সু থেকে শুরু করে একদম সপ্তমী বহুবচনের যে সুপ, এই প্রথমা সু থেকে শুরু করে, একবচনের সু থেকে শুরু করে সপ্তমী বহুবচনের সুপ পর্যন্ত এই সম্পূর্ণটিকে বলা হয় সুপ বিভক্তি। প্রথমা একবচনে সু ও যশ, একবচন, দ্বিবচন, বহুবচন, দ্বিতীয়া অম ওট সস, টাভ ভাম ভিস, এ ভাম ভস, অসিভ ভ্যাম ভস, অস ওস আম এবং ই ওস সুপ।
এই সুপ বিভক্তি কি হয় না শব্দের সঙ্গে যুক্ত হয় এবং এই বিভক্তি যুক্ত হয়ে কি হয় না শব্দের রূপের পরিবর্তন ঘটায়। অর্থাৎ একটি শব্দ, সেই শব্দ একটি নির্দিষ্ট অর্থ বোঝায় এবং সেই শব্দের সঙ্গে এই 21টি বিভক্তি, এই প্রথমা দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত প্রত্যেকটি 3টি করে যে বিভক্তি, এই 3 × 7 = 21টি বিভক্তি যুক্ত হয়ে কি হয় না সেই শব্দের বিভিন্ন রূপ তৈরি করে, বিভিন্ন রূপ তৈরি করে এবং সেই এক একটি যে রূপ হয় শব্দের তা এক এক রকম অর্থ প্রকাশ করে। আর এই সুপ বিভক্তি যুক্ত হয় বলে একে বলা হয়, সুপ অন্তে থাকে বলে একে বলা হয় সুবন্ত পদ। কারণ পদের সংজ্ঞায় আমরা জানি সুপ তিঙন্তম পদম, সুপ বিভক্তিযুক্ত শব্দ এবং তিং বিভক্তিযুক্ত ধাতুকে পদ বলে। তো এই সুপ বিভক্তি অন্তে থাকে বলে কি বলা হয় না এই শব্দের যে রূপগুলো, এক একটি রূপ, সেই রূপটিকে বলা হয় সুবন্ত পদ। আমরা সেই কিরকম অর্থ প্রকাশ করে এই সুপ বিভক্তি আমরা সেই আলোচনাতেও যাচ্ছি। তো যেমন আমরা এখানে নর শব্দকে সিলেক্ট করেছি। নর শব্দের অর্থ হচ্ছে কি না মানুষ। নর শব্দের অর্থ মানুষ। বিভক্তি 7টি বিভক্তি রয়েছে, হ্যাঁ, একবচন, দ্বিবচন এবং বহুবচন। এখানে প্রথমা বিভক্তিতে আমরা 3টি রূপ পাচ্ছি, প্রথমা একবচন, দ্বিবচন এবং বহুবচনে। যেমন প্রথমা একবচনে নর, নর শব্দের অর্থ একজন মানুষ, নরৌ দুজন মানুষ, নরা মানুষগুলি। দ্বিতীয়া নরম একজন মানুষকে, নরৌ দুজন মানুষকে, নরান মানুষগুলিকে। তৃতীয়া নরেন একবচনে নরেন একজন মানুষের দ্বারা, নরাভ্যাম দুজন মানুষের দ্বারা, নরই মানুষগুলির দ্বারা। চতুর্থী নরায় একজন মানুষের জন্য, নরাভ্যাম দুজন মানুষের জন্য, নরেভ্য মানুষগুলির জন্য। পঞ্চমী নরাত একজন মানুষ থেকে, দ্বিবচন নরাভ্যাম দুজন মানুষ থেকে, নরেভ্য মানুষগুলি থেকে। ষষ্ঠী নরস্য একজন মানুষের, নরয় দুজন মানুষের, নরানাম মানুষগুলির। এবং সপ্তমী নরে একজন মানুষে, নরয় দুজন মানুষে, নরেষু মানে মানুষগুলিতে। সম্বোধনে নর হে মানুষ, সম্বোধন করে কাউকে যখন সম্বোধন করে কিছু বলা হয়, নর হে মানুষ, নরৌ হে দুজন মানুষ, নরা হে মানুষগণ। এই রকম কি হয় না এই সুপ বিভক্তি যুক্ত হয়ে, নর শব্দের সঙ্গে সুপ বিভক্তি যুক্ত হয়ে যে ভিন্ন ভিন্ন রূপ, নরহ বিসর্গযুক্ত, নরৌ এই যে রূপ, নরাহা এই যে রূপ, এই ভিন্ন ভিন্ন রূপ কি করে না ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আমরা যদি এই শব্দগুলোর রূপ অনুসারে অর্থ বুঝতে না পারি তাহলে আমরা যেমন আমাদের সংস্কৃত অধ্যয়নের ক্ষেত্রে যেমন বাধা সৃষ্টি হবে, তেমনি পড়াশোনার ক্ষেত্রে যেমন বাধা সৃষ্টি, পড়ে যেমন অর্থ বোঝার ক্ষেত্রে যেমন বাধা সৃষ্টি হবে, অন্তরায় হবে, ঠিক তেমনি আমরা যদি সংস্কৃত ভাষায় কিছু লিখতে যাই আমরা লিখতেও পারবো না। কারণ যদি আমি বলি যে মানুষটি যাচ্ছে, একজন মানুষ যাচ্ছে, তো একজন মানুষের যে অর্থ নরহ, দন্তন্য র বিসর্গ মানে একজন মানুষ, এই অর্থ যদি আমরা বুঝতে না পারি তাহলে আমি নরহ গচ্ছতি এটি কিন্তু আমি করতে পারবো না। সুতরাং শব্দ এবং তার বিভক্তি যুক্ত হয়ে তার যে রূপ, সেই রূপগুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, অর্থস্বরূপ এবং তার অর্থ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। এখন এই রকম কত ধরনের শব্দ আমাদের সংস্কৃত শাস্ত্রে রয়েছে সেটি পরবর্তী স্লাইডে আমি সংক্ষেপে আলোচনা করেছি। সেটি হলো যে আমরা সাধারণত শব্দ, সংস্কৃত ভাষায় শব্দ 3 প্রকার, কি কি না পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। সেখানে লক্ষ্য করে দেখা গেছে যে স্বরান্ত শব্দ রয়েছে। স্বরান্ত মানে স্বরবর্ণ অন্তে রয়েছে এরকম শব্দ। স্বরান্ত পুংলিঙ্গ শব্দ রয়েছে যেমন নর, মুনি, পতি, সখী, সাধু, দাত্রী ইত্যাদি এরকম পুংলিঙ্গ শব্দ রয়েছে।
স্ত্রীলিঙ্গ শব্দ, স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে লতা, মতি, নদী, শ্রী, স্ত্রী, বধূ, দুহিত্রী ইত্যাদি। এবং ক্লিবলিঙ্গ শব্দ রয়েছে ফল, বাড়ি, দধি, অক্ষি, মধু, সাধু ইত্যাদি। ঠিক তেমনি ব্যঞ্জনান্ত শব্দ রয়েছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ অন্তে রয়েছে এইরকম পুংলিঙ্গ শব্দ, যেমন জলমুচ, বণিজ, সম্রাজ, শ্রীমৎ, ধাবত, আত্মন, যুবন, গুণিন, পথিন, বিদ্বস ইত্যাদি। বাজ, স্রজ, সরিত, সম্পদ, অপ, গির, আশিস, দ্বীপ, দিশ ইত্যাদি এরকম স্ত্রীলিঙ্গ ব্যঞ্জনান্ত শব্দ রয়েছে। ব্যঞ্জনান্ত ক্লিবলিঙ্গ শব্দ রয়েছে প্রাচ, প্রত্যচ, ভবিষ্যৎ, গচ্ছত, দদত, কর্মণ, হবিষ, ধনুষ, পয়স ইত্যাদি এরকম ক্লিবলিঙ্গ শব্দ রয়েছে। বেশ কিছু সর্বনাম শব্দ রয়েছে, সর্বনাম শব্দ যেমন সর্ব, পূর্ব, যদ, তদ, এতদ, কিম, ইদম, অদস ইত্যাদি। লিঙ্গ অনুসারে আবার এদের রূপও ভিন্ন ভিন্ন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ ভেদে এই সর্বনাম যে শব্দগুলো তার রূপেও কিন্তু ভিন্ন ভিন্ন এবং অর্থ তো ভিন্ন হবেই বিভক্তি যুক্ত হয়ে। আসমদ, যুসমদ, ভবত এইরকম রয়েছে। আর কি রয়েছে না সংখ্যা, বেশ কিছু সংখ্যাবাচক শব্দ রয়েছে। সংখ্যাবাচক শব্দ এক, দ্বি, ত্রি, চতুর, পঞ্চ ইত্যাদি সংখ্যাবাচক শব্দ রয়েছে। আর পূরণবাচক শব্দ রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ইত্যাদি। সুতরাং আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে ক্রিয়াপদকে বাদ দিলে, অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদ এবং অসমাপিকা ক্রিয়াপদকে বাদ দিলে আমরা যখন সংস্কৃত ভাষায় লেখালেখি করি তখন প্রায় এই অংশটাকে বাদ দিলে এবং কিছু অব্যয় পদকে বাদ দিলে প্রায় এই শব্দগুলোর উপরেই কিন্তু আমাদের লেখালেখি চলে। সুতরাং আমাদের এই সমস্ত যে স্বরান্ত শব্দ এবং ব্যঞ্জনান্ত শব্দ, সর্বনাম শব্দ এবং সংখ্যাবাচক শব্দ এবং পূরণবাচক শব্দ রয়েছে সেগুলিকে আমাদের তাদের রূপগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে এবং তার অর্থ আমাদের জানতে হবে। তাহলে আমাদের লেখালেখির ক্ষেত্রে, সংস্কৃত ভাষায় লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাই আমার এই আলোচনা, ছোট্ট আলোচনা, যদি ছাত্রছাত্রীদের কারো অল্প কাজে লাগে বা তাহলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাকে এই কার্যে আবার আমাকে অনুপ্রাণিত করবেন। পরবর্তীকালে বিভিন্ন ছোট ছোট ব্যাকরণের বিষয় নিয়ে, কারক বিভক্তি, প্রত্যয়, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সমাস ইত্যাদি ইত্যাদি ছোট ছোট বিষয়, ছন্দ বা আরো সাহিত্য তত্ত্বের কোনো কোনো বিষয় নিয়ে আমি আবার আলোচনায় আসব। ভালো থাকবেন।